Dear participants, good afternoon and hope that you are in safe and sound hygiene. সবাই ভালো তো আপনারা? আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি এখনো, মানে নিঃশ্বাস টেনে চোখ দুটো খুলে দাঁড়িয়ে আছি, এটাই মানে আল্লাহর কাছে শুকরিয়া। কারণ মানে সুস্থ থাকার চেয়ে এখন আর বড় নিয়ামত কিছু নাই পৃথিবীতে। আশা করি আপনারা সুস্থ থাকবেন। আমাদের আজকের ক্লাসটা সম্ভবত সুপারসনিক গতিতে চলতে হবে। আমাকে মেসেজ দিয়ে জানালো যে আজকে গ্রামারের লাস্ট ক্লাস, টপিকস অনেক রয়ে গেছে, আর ফ্রেজ, ক্লজ, ন্যারেশন, গত দিনের ট্রান্সফরমেশনের কিছু অংশ রয়ে গেছে। আশা করি নেট আমাদেরকে ফেভার করবে আজকে। আমরা খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের টপিক গুলো কভার করবো। ইম্পর্টেন্স এর বিবেচনায় আমরা একটু ক্লজ এন্ড ফ্রেজের দিকে নজর দিই, কারণ ক্লজ এন্ড ফ্রেজ কোশ্চেন ম্যান্ডেটরিলি আসবে। আপনাদের ফ্রেজ সম্ভবত পড়ানো হয়ে গেছিল, ফ্রেজ পড়ানো হয়েছে না? ফ্রেজ মনে হয় পড়ানো হয়েছিল, ক্লজ বাকি আছে। সো আমি ক্লজ এবং ন্যারেশন দেখি ইনশাআল্লাহ। ফ্রেজ পড়ানো হয় নাই স্যার, একটু বলে নিলে ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে। শব্দগুচ্ছ বা শব্দ হচ্ছে ফ্রেজ, আর ক্লজ হচ্ছে বাক্যাংশ। এর একটা ফিনিট ভার্ব থাকতে হবে নিশ্চিত। কি থাকতে হবে? ফিনিট ভার্ব। ক্লজে একটা ফিনিট ভার্ব থাকবে, ফ্রেজে ফিনিট ভার্ব থাকবে না। মানে ফ্রেজ অনেক বড় হতে পারে, ক্লজ অনেক বড় হতে পারে। বেসিক পার্থক্য দেখবেন যে ক্লজে একটা ফিনিট ভার্ব আছে কিনা। Where there is finite verb, there is clause. Where there is no finite verb, there is no clause. কোনো finite verb নাই, কোনো clause নাই। যেমন ধরেন go and catch, go and catch, দুইটা শব্দ আছে শুধু, go catch, বাট দুইটাই ক্লজ। যদি বলা হয় পরীক্ষার হলে এরকম দাগ দিয়ে go and catch, এখানে গোটা কি? এই গোটা একটা ক্লজ, মনে রাখবেন এটা একটা ক্লজ, কারণ এটা পূর্ণ মানে অর্থ প্রকাশ করতেছে, আপনাকে বলতেছে চলে যাও, আর এটা একটা ফিনিট ভার্ব, এটা একটা ক্লজ। দেখতে ছোট হলো, এটা ক্লজ। আবার ধরেন গোয়িং হোম হি এট রাইস। গোয়িং হোম কত? দুইটা শব্দ, এটা কিন্তু ক্লজ না, এটা হলো ফ্রেজ, এটা হলো ফ্রেজ। খেয়াল রাখবেন এখানে গো এর মানে যদি গো থাকতো, ওয়েন থাকতো, এই শব্দগুলো ফিনিট মানে ফর্মে আছে। এখানে কিন্তু গোয়িং হোম এটা পার্টিসিপল ফর্মে আছে, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, বাট এই গোটা কিন্তু ক্লজ। ডিয়ার পার্টিসিপেন্ট, আবারও আমি ইনিশিয়েট করতেছি, দেখেন ক্লজ হচ্ছে বাক্যাংশ যার একটা ফিনিট ভার্ব থাকতে হবে, যার একটা কি থাকতে হবে? ফিনিট ভার্ব থাকতে হবে। আর ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, মানে একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করবে। এখানে যে গোয়িং হোম, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দুইটা শব্দ খেয়াল করেন, এখানে কিন্তু গো এর সাথে আইনযোগ মানে আইনযুক্ত ফর্ম আছে, গোয়িং হোম, বাট এটা ক্লজ না, এটা একটা ফ্রেজ। আমাদের কোয়েশ্চেন হচ্ছে পরীক্ষায় 37তম বিসিএস থেকে প্রিলিতে ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন বারবার আসতেছে। খুব কম লেখাপড়া করে দুইটা নাম্বার আপনি কমন পাবেন, সেটা হচ্ছে ক্লজের আইডেন্টিফিকেশন এবং ফ্রেজের আইডেন্টিফিকেশন। ক্লজ কিভাবে আইডেন্টিফিকেশন করতে পারবেন? আমরা ক্লজের দিকে প্রথমে একটু মনোনিবেশ করি, খুব অল্প নিয়ম, অল্প পড়া।
এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এখানে ক্যাচ কি মনে হয়? ক্লাস, এই ক্যাচ একটা ক্লাস, এটাও কিন্তু ক্লাস, দুইটা ক্লাস। এটা কম্পাউন্ড সেন্টেন্স, গো এন্ড ক্যাচ, এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে এর আগের ক্লাসে বলছি কমপক্ষে দুইটা ক্লাস থাকতে হবে। কমপক্ষে কয়টা? দুইটা ক্লাস থাকতে হবে। সুতরাং এই গো ক্লাস, ক্যাচ ক্লাস। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে। ক্লাস প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট, ওটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লাস। দুই ধরনের দেখেন, প্রিন্সিপাল ক্লাস, এটা আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, মানে এটা একাই 100। আর সাবঅর্ডিনেট ক্লাস অধীনস্থ, মানে কারোর উপর নির্ভরশীল। এন্ড, অর, বাট, আদারওয়াইজ, কতদিন আমরা পড়াইছি কম্পাউন্ড সেন্টেন্স, মনে আছে? এখানে একটা ক্লাস থাকবে, এখানে একটা ক্লাস থাকবে। এই কনজাংশন দ্বারা যে সমস্ত ক্লজ যুক্ত থাকে এদেরকে কোঅর্ডিনেট ইয়াতে ক্লজ বলা হয়। কোঅর্ডিনেট, এরা সবাই মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, খেয়াল রাখবেন। এই চারটা শব্দ, এন্ড, অর, বাট, আদারওয়াইজ, এন্ড, অর, বাট, আদারওয়াইজ, এদের পাশের ক্লজ গুলো দুইটাই একদম স্বাধীন, দুইটাই পাওয়ারফুল, দুইটাই প্রিন্সিপাল ক্লজ। যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ দুই পাশে থাকে, এই কনজাংশন গুলো থাকে, তখন ওদেরকে কোঅর্ডিনেট বলা হবে। আর আপনার পরীক্ষায় বিসিএস এ যা আসবে সেটা হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন আসবে, মানে ক্লাসিফিকেশন অর আইডেন্টিফিকেশন, বারবার আইডেন্টিফিকেশন আসছে, আইডেন্টিফিকেশন। সাবঅর্ডিনেট ক্লজের আইডেন্টিফিকেশনটা গুরুত্বপূর্ণ আপনার বিসিএস পরীক্ষার জন্য। আমরা এখন সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশনের দিকে চলে যাব। সাবঅর্ডিনেট ক্লজ তিন ধরনের: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। যে ক্লজ নাউনের মতো কাজ করবে সেটা নাউন ক্লজ, যে ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, যে ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করবে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা হচ্ছে এট এ গ্লান্স বাংলা মানে। আর আমরা দেখে নেব নাউন ক্লজ চেনার সহজতম উপায় কি।
নাউন ক্লজকে নমিনাল ক্লজ বলা হয়। নাউন ক্লজকে নমিনাল ক্লজ বলা হয়। সব নিয়মের ঊর্ধ্বে নিয়ম হচ্ছে নমিনাল ক্লজ বা নাউন ক্লজ, সাধারণত দ্যাট ক্লজ, সাধারণত দ্যাট ক্লজ। ক্লার্ক এন্ড ক্লার্কের গ্রামার বই বলেন, রেনান মার্টিনের গ্রামার বই বলেন, আর নাউন ক্লজকে ধরা হয় দ্যাট ক্লজ, কারণ অধিকাংশ ক্ষেত্রেই দ্যাট দ্বারা ইন্ট্রোডিউস হয় নাউন ক্লজ। এই জন্য বলা হয় নমিনাল ক্লজ বা নাউন ক্লজ হচ্ছে দ্যাট ক্লজ। আর নাউন ক্লজ ওই ফ্রেজের মতোই, নাউন কি কি কাজ করতে পারে নাউন ক্লজে তাই পারে। যেমন নাউন ক্লজ বাক্যের সাবজেক্ট হয়, নাউন ক্লজ অবজেক্ট হয়। খেয়াল করবেন, নাউন ক্লজ নাউনের অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হয়, নাউনের ব্যাখ্যা হয়। আর ক্লজ হওয়ার জন্য তো অবশ্যই একটা ফিনিট ভার্ব লাগবে। প্রেপোজিশনের অবজেক্ট হয়। কি হয় স্যার? খেয়াল রাখবেন, প্রেপোজিশনের অবজেক্ট হয়। ভার্বের কমপ্লিমেন্ট হয়। ভার্বের কি হয় স্যার? কমপ্লিমেন্ট। এটা হলো নাউন ক্লজ চেনার উপায়। মনে রাখবেন, ক্লজ আইডেন্টিফিকেশনে জটিলতম হিসাব হচ্ছে নাউন ক্লজ বের করা। অ্যাডজেক্টিভ ক্লজের একটাই নিয়ম, আর কোনো নিয়ম নাই। যেখানে রিলেটিভ প্রোনাউনের ফাংশন ঘটবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর যেখানে অ্যাডভার্বের ব্যাপার ঘটবে, নাউন এবং অ্যাডজেক্টিভ কোনোটাই যখন হবে না, তখন চোখ বন্ধ করে অ্যাডভার্বিয়াল ক্লজ লেখা দেওয়া হবে। আপনার কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো এই নাউন ক্লজ আইডেন্টিফিকেশনের এই পাঁচটা কি মনে রাখবেন। আর সবার উপরের হিসাব হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, সাধারণত দ্যাট ক্লজ। যদি এইগুলো লেখা হয়ে থাকে, আমি ব্যাখ্যা স্বরূপ কতগুলো এক্সাম্পলস বোর্ডে লিখি আপনাদের জন্য সহজ। শেষ হয়েছে দেবো? স্যার। Okay. How long you will stay here? How long you will stay here is uncertain. What he tells me is not true at all. সে আমাকে যা বলছে তার সত্যের লেশ মাত্র নেই, সত্য নয়। That he has done the work surprises us all. I know where he lives. We know that he will not come here again. স্যার লেখার সময় একটু বলে দিলে ভালো হয়। The news that Bangladesh has invented the vaccine of COVID-19 is not true. The fact that
Bangladesh is a developed country. Is questionable. Is questionable. We are sure of what he will do. We are sure of what he will do. We cannot believe in what he has said. We cannot believe in what he has said. This is what he has done. স্যার যদি একটু বড় করে লিখতেন স্যার সুবিধা হবে। আরো বড় করে? জি স্যার, একটু বড় করলে হবে স্যার। আচ্ছা ঠিক আছে। না মানে অনেক লেখা লিখতে হবে তো, আমি চাচ্ছি একবারে সব এক্সাম্পল লিখে তাহলে সুবিধা হবে আমার জন্য। আচ্ছা আর একটু বড় করে দিচ্ছি, আমি পড়ে দিচ্ছি। না কোয়েশ্চেন it seemed that he would not come. How long he will stay here is uncertain. What he tells me is not true at all. That he has done the work surprises us all. I know where he lives. We know that he will not come here again. The news that Bangladesh has invented the vaccine of COVID-19 is not true. The fact that Bangladesh is a developed country is questionable. We are sure of what he will do. We cannot believe in what he has said. This is what he has done. It seemed that he would not come. There are 11 examples on the board. বোর্ডে 11টা এক্সাম্পল লিখছি। আপনাদের কি লেখা শেষ? পার্টিসিপেন্ট আপনাদের কি লেখা শেষ? জি স্যার। লেখা উঠানো শেষ? জি স্যার। স্যার দেখেন 1 নাম্বার এক্সাম্পলটা দেখেন, হাউ লং হি উইল স্টে হিয়ার ইজ আনসার্টেন। আমরা শুরুর দিকের ক্লাসে বলেছিলাম যখন নাউন পার্টস অফ স্পিচ পড়াই, নাউন এবং প্রোনাউন, বলেছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট চেনার জন্য ক্রিয়াকে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করবেন, কি বা কাকে দ্বারা
আপনি যদি এইদিকে তাকান বাক্যটা ইজ হয় আনসার্টেন অনিশ্চিত, কি অনিশ্চিত, উত্তর পাবেন কি অনিশ্চিত। এই কিটা হলো হাউ লং ইউ উইল স্টে হিয়ার, এর মানে এই বাক্যের সাবজেক্ট হয়েছে, এই পুরো ক্লজটা সাবজেক্ট হয়েছে, আর সাবজেক্ট হওয়ার ক্ষমতা কার আছে? নাউন ক্লজের আছে। কার আছে? নাউন ক্লজের। কারণ সাবজেক্ট নাউন হতে পারে, সুতরাং যে ক্লজটা সাবজেক্ট হয়েছে ওটা নাউন ক্লজ। 2 নম্বর एग्जांपल, হোয়াট হি টেলস মি ইজ নট ট্রু এট অল, কি আদৌ সত্য নয়, এই কি এর উত্তর দিতে সক্ষম হোয়াট হি টেলস মি, তাহলে এটা নাউন ক্লজ, এটা সাবজেক্ট হয়েছে, এই বাক্যের সাবজেক্ট হোয়াট হি টেলস মি। দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে যে কাজটা করিয়াছে এটা আমাদেরকে বিস্মিত করে। কি তোমাদেরকে বিস্মিত করে? আপনি যদি সারপ্রাইজ থেকে পরের অংশে চলে যান, কি এর উত্তর পাবেন, তাহলে এটা সাবজেক্ট হয়েছে বাক্যের এবং এটা নাউন ক্লজ। এবার 4 নম্বরের ভার্বটার দিকে তাকান। আই নো, আমি জানি, তুমি কি জানো, কি এর উত্তর দিতে পেরেছে, ভার্বের অবজেক্ট এটা, তাহলে নাউন ক্লজ। এই নোকেও প্রশ্ন করেন, উত্তর দিতে সক্ষম, কি এর উত্তর দিতে পারছে, তাহলে এটা অবজেক্ট হয়েছে, মানে নাউন ক্লজ হয়েছে। এই 6 এবং 7 এই দুইটা নিয়ম, দুইটা एग्जांपल আপনার অ্যাডজেক্টিভ ক্লজের সাথে একটু কনফিউশন তৈরি করতে পারে। আগেই বলে নেই, নাউনের অ্যাপোজিশন হচ্ছে নাউনের ব্যাখ্যা। এই ক্লজের ক্ষেত্রে, নাউন ক্লজের ক্ষেত্রে সাধারণত কোনো বিষয়, সংবাদ, অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো থাকবে, কনক্রিট বিষয়গুলো না। এটা শুভঙ্করের ফাঁকির কথা বলে দিলাম আপনাদেরকে, অনেক গ্রামার এটা হিন্টস দিছে যে এটা মনে রাখতে পারলেই কনফিউশন এড়ানো যায়। যে নিউজ, সংবাদ, এই নিউজটা নিঃসন্দেহে নাউন, এই নাউনের ব্যাখ্যা, এই নিউজের ব্যাখ্যাটা এই পর্যন্ত। নিউজটা কি? যে বাংলাদেশ ভ্যাকসিন আবিষ্কার করছে, এটা হলো নিউজ, এটা হলো নিউজ, এবং এটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে, একটা নাউন। নিউজ পার্টস অফ স্পিচ হিসেবে নাউন। এই নিউজের ব্যাখ্যা হচ্ছে দ্যাট বাংলাদেশ হ্যাজ ইনভেন্টেড দ্য ভ্যাকসিন অফ কোভিড-19। ফ্যাক্ট, ঘটনাটা কি, বিষয়টা কি? দ্য ফ্যাক্ট যে বাংলাদেশ একটা উন্নত দেশ, এই ঘটনাটা প্রশ্ন, মানে প্রশ্ন মধ্যে আছে, প্রশ্নবোধক। তাহলে এই দেখেন, এখানে নিউজ, এখানে ফ্যাক্ট, এই দুইটা পদই নাউন এবং এদের ব্যাখ্যাই হচ্ছে এই দুইটা ক্লজ, সুতরাং এরা নাউন ক্লজ। 8 এবং 9 এই যে প্রিপজিশন আছে, খেয়াল রাখবেন। অ্যাডজেক্টিভ ক্লজের একটা বিষয় আসবে, যখন দেখবেন প্রিপজিশন সহ আন্ডারলাইন করা আছে, তখন কিন্তু নাউন ক্লজ নিয়ে একটা কনফিউশন থাকে। আর কনফিউশন ছাড়া হচ্ছে এই প্রিপজিশনের পরে যখন দাগ দেখবেন, তখন আর কোনো বোঝাবুঝির দরকার নাই, তখন বুঝবেন যে এটা নাউন ক্লজ হবে। কোন ক্লজ হবে? নাউন ক্লজ, কারণ প্রিপজিশনের অবজেক্ট হবে, দাগটা প্রিপজিশনের পরে থাকবে, আন্ডারলাইনটা প্রিপজিশনের পরে, এখানে অফ, এখানে ইন, সুতরাং এই দুইটাই নাউন ক্লজ। সুতরাং এই দুইটাই নাউন ক্লজ। 10 and 11 দিস ইজ, আপনি যদি এই পর্যন্ত যান, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এই ভার্বটাকে পূর্ণতা দিচ্ছে কে? এই এই হয় যার সে করিয়াছে, এই হয়টাকে পূর্ণতা দেওয়াই হচ্ছে এই পুরো ক্লজটার কাজ। এটা কমপ্লিমেন্ট হয়েছে, কার কমপ্লিমেন্ট হয়েছে? এই ভার্বের কমপ্লিমেন্ট। এই পর্যন্ত দেখেন, ইট সিমড, ইট সিমড মনে হয়েছিল, কি মনে হয়েছিল, এই কি এর উত্তর এখানে দিয়ে ফেলছে। আর এই আপনি যদি এই পর্যন্ত যান, বাক্য কমপ্লিট হবে না। এই বাক্যের পূর্ণতা দিয়েছে, এই সিমকে পূর্ণতা দিয়েছে দ্যাট হি উড নট কাম, এটা নাউন ক্লজ। আপনাকে 5টা কি মনে রাখতে হবে। নাউন ক্লজ বাক্যের সাবজেক্ট হবে, নাউন ক্লজ অবজেক্ট হবে, আর সাবজেক্ট অবজেক্ট বুঝবেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, আর নাউন ক্লজ অ্যাপোজিশন হবে নাউনের, নাউন ক্লজ প্রিপজিশনের অবজেক্ট হবে, নাউন ক্লজ এই ভার্বের কমপ্লিমেন্ট হবে, ভার্বকে পূর্ণতা দেবে।
যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে রেজ করতে পারেন। স্যার 9 নাম্বার এক্সাম্পলটা। হ্যাঁ দেখেন, উই ক্যানট বিলিভ ইন, আমরা বিশ্বাস করতে পারি না যা সে বলিয়াছে। এই যে বিশ্বাস করা, বিলিভের পরে কোনো কিছু বিশ্বাস করা, বিলিভ ইন, আমার কিন্তু এই ইনের নিচে দাগ দিয়ে নেই, আমি শুধু ইনকে গোল দাগ দিয়ে রাখছি যে এই ইনের পর থেকে দেখেন হোয়াট হি হ্যাজ সেড, প্রিপজিশনের অবজেক্ট, আমরা বিশ্বাস করতে পারি না কি যা সে বলিয়াছে। স্যার এখানে সবগুলো কি নাউন ক্লজের এক্সাম্পল? অবশ্যই সবগুলো নাউন ক্লজের এক্সাম্পল। স্যার তাহলে হচ্ছে যে 11 নম্বর এক্সাম্পল আর হচ্ছে যে 4 নম্বর এক্সাম্পলের পার্থক্যটা কি? যে 4 নম্বরে প্রথমটা আই নো এটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 11 নম্বরে কমপ্লিট সেন্টেন্স হয়নি প্রথমটুকু। এই দেখেন ভার্ব হিসাবে এটা ইনট্রানজিটিভ আর এটা ট্রানজিটিভ। জি স্যার, মানে দুইটা টাইপই নাউন ক্লজের মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই ভার্বটাকে কম পূর্ণতা দিয়েছে, কমপ্লিমেন্ট কাজ কি পূর্ণতা দেওয়া, এটাকে গ্রামাটিক্যালি বলে সিম ইজ, এদেরকে বলা হয় ভার্ব অফ ইনকমপ্লিশন। আপনি যদি আই নো আমি জানি, এটা এই নোটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু ইজ আর এই সিম কিন্তু ট্রানজিটিভ ভার্ব না। এই এই দুইটা ভার্বকে পূর্ণতা দিয়েছে, তাও নাউন ক্লজ। আর নাউন ক্লজের হিসাব আছে এরকম, এখানে তো জাস্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এটা। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে স্যার। প্রিপজিশনের নিচে আন্ডারলাইন থাকলে তাহলে ওটা কি হবে? একটু পরে, এই যে এখন আমরা আসতেছি, আমরা আবার তিনটা ক্লজের কম্পারিজন করাবো ইনশাআল্লাহ এই বোর্ডের মধ্যে আজকে কিছুক্ষণের মধ্যে। এই অ্যাডজেক্টিভ ক্লজ কিছুই না যেখানে রিলেটিভ প্রোনাউন থাকবে। খেয়াল করেন, রিলেটিভ প্রোনাউন আমরা পড়াইছিলাম, মনে আছে আপনাদের? ডিয়ার পার্টিসিপেন্টস, আমরা রিলেটিভ প্রোনাউন পড়িয়েছিলাম রোজার মধ্যে, মনে আছে কিনা? জি স্যার, মনে আছে স্যার। আচ্ছা, যেখানে রিলেটিভ প্রোনাউনের ব্যাপার ঘটবে ওইটাই হলো মানে অ্যাডজেক্টিভ ক্লজ, আর কোনো নিয়ম নাই অ্যাডজেক্টিভ ক্লজ। আমি কি রিলেটিভ প্রোনাউন কোন মানে নাউন বা প্রোনাউনের পরে কোন ডাব্লিউএস ওয়ার্ড বসে ওটা কি আবার লিখে দেব নাকি না সরাসরি এক্সাম্পলে চলে যাব? স্যার দু একটা দেখাই দেন স্যার। আচ্ছা, নাউন বা প্রোনাউনটা যখন সরাসরি পার্সন থাকবে, রিলেটিভ প্রোনাউন কি হবে? হু হবে। খেয়াল করেন, টু পার্সন ব্যক্তিকে বুঝালে হোম হবে, আর যদি জোর বুঝায় তখন দ্যাট দিবে। আইডিয়া, থিং, দ্যাট অথবা which, দ্যাট অথবা which। টাইম হলো when, প্লেস হলো where, কজ, রিজন, পারপাস, why, way, means, medium, how, পসেসিভ যখন পার্সন থাকবে, হুজ, পসেসিভ পার্সন ছাড়া মানে পার্সন বাদে, অফ হুইচ,
লেখা কি উঠানো শেষ আপনাদের? দেখেন, এই নাউন বা প্রোনাউনের ইমিডিয়েট পরে কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে এবং কোনো গ্যাপ দেওয়া যাবে না, দূরে দেওয়া যাবে না। আর যখন এটা ঘটবে তখন বুঝবেন চোখ বন্ধ করে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর কোনো যদি কিন্তু না। In democracy, it is the PM who has the real power. I know the boy whom she wants. I know the boy that she wants most. It is corruption that which paralyzes a nation. He has bought a car which does not run well.
লেখা দেখা যাচ্ছে তো? জি স্যার, ক্লিয়ার একবারে স্যার। আপনাদের কি লেখা উঠানো শেষ ডিয়ার পার্টিসিপেন্টস? জি না স্যার, স্যার। লেখা শেষ হয়েছে। না স্যার। আচ্ছা ঠিক আছে, আরো 2 মিনিট পরে আমি এক্সপ্লেনেশন যাচ্ছি। Okay, sir. Number one example, in democracy, it is the PM. গণতন্ত্রে প্রধানমন্ত্রী সকল ক্ষমতার আসল ক্ষমতার মালিক। প্রধানমন্ত্রী আসল ক্ষমতার মালিক। It is the PM, প্রধানমন্ত্রী ব্যক্তি নিজেই আছে। এরপরে আমরা কি দিছি খেয়াল করেন, হু দিয়েছি, কি দিয়েছি, হু দিয়েছি। এই যে হু এবং পিএম সম্পর্কিত হয়ে গেছে, এই হুটা রিলেটিভ প্রোনাউন। সুতরাং হু সহ হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 2 তে আই নো দা বয়, আমি ওই বালক, আমি বালকটাকে চিনি যাকে সে চায়। তাহলে এই যে বয় এবং হোম রিলেটেড, দেখেন যাকে সে চায়, তাহলে ব্যক্তি কে, টু পারসন, এখানে পারসন সরাসরি ছিল কিন্তু এখানে ব্যক্তিকে চাওয়া হচ্ছে। তাহলে আমি হোম বসাইলাম, হোম শি ওয়ান্টস, হোম শি ওয়ান্টস, এই হোম সহ শি ওয়ান্টস, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে রিলেটিভ প্রোনাউনের ফাংশন করেছে। নাম্বার 3, আমি ওই বালকটা চিনি যাকে সে খুব বেশি চায়। এই যে জোর দিয়েছে, দেখেন যে মোস্ট, বেস্ট, এই শব্দগুলো থাকলে তখন এই হোমের পরিবর্তে আপনারা দ্যাট বসাবেন। এই বালক এবং দ্যাটের মধ্যে সম্পর্কিত হয়ে গেছে, এই দ্যাট বলতে হোমকে মিন করতেছে। তাহলে এই দ্যাট সহ এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ইট ইজ কারাপশন, দুর্নীতি,
ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, তাহলে আইডিয়ার রিলেটিভ প্রোনাউন কি দেখেন, দ্যাট অথবা হুইচ, দ্যাট অথবা হুইচ। আমরা এরপরে দ্যাট অথবা হুইচ বসিয়েছি এবং একটা ক্লাস রেডি করছি। এই দ্যাট এবং হুইচ সহ এই ক্লাসটা অ্যাডজেক্টিভ ক্লজ। কোয়েশ্চেন থাকতে পারে, স্যার 3 নাম্বার সেন্টেন্সেও দ্যাট, 4 নাম্বার সেন্টেন্সেও দ্যাট, এই দুই দ্যাটের পার্থক্য কি? দ্যাট যখন হোমের সাবস্টিটিউট হয়, মনে রাখবেন এরপরে আরেকটা নাউন প্রোনাউন থাকা লাগবে। যেমন দেখেন তো এখানে আছে কিনা, অবশ্যই আছে। বাট যখন দ্যাট অথবা হুইচ মানে আইডিয়া অথবা অবজেক্ট বস্তুর সাবস্টিটিউট হবে, তখন এদের পরে সরাসরি ভার্ব চলে আসবে। এগুলো কমন টেকনিক, নিজের বোঝার জন্য আর কি, সব তো গ্রামার বই লেখা নাই। দেন হি হ্যাজ বট এ কার, সে একটা গাড়ি কিনে আছে। গাড়িটা হলো নাউন বস্তু, তার রিলেটিভ প্রোনাউন কি, দ্যাট অথবা হুইচ ডাজ নট রান ওয়েল, যেটা ভালো চলে না। তাহলে যে দ্যাট অথবা হুইচ সহ পরের যে ক্লজটা আছে এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ইট ইজ সামার, এটা সময়, সময়ের পরেই কি থাকবে, রিলেটিভ প্রোনাউন ওয়েন থাকবে। শুধু ওয়েন থাকলে কিন্তু হবে না, এর আগে অবশ্যই সময়ের উল্লেখ থাকতে হবে। এটা কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। কুড়িগ্রাম ইজ দ্য ডিস্ট্রিক্ট অর প্লেস, কুড়িগ্রাম একটা জায়গা, জেলা যেখানে মন্ডল জন্মগ্রহণ করেছে। তাহলে জায়গার রিলেটিভ প্রোনাউন কি, হোয়ার। দেখেন জায়গা আছে, ঠিক তারপরে হোয়ার আছে, এর মানে রিলেটিভ প্রোনাউনের ব্যাপার ঘটছে, অতএব এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমি কারণটা জানি কেন সেই চাকরিটা পাইছে, এই কারণও আছে, তারপরে আবার মানে ডাব্লিউএস ওয়ার্ড ওয়াইও আছে। সুতরাং এটা রিলেটিভ প্রোনাউন এবং এটি অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দা প্রসেস, আমি পদ্ধতিটা জানি কিভাবে সে চাকরিটা বাগাইছে, তাহলে এটা একটা মাধ্যম। এরপরে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে হাউ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে কারণ রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করছে। নাম্বার 10, আই লাইক দ্য লেডি, আমি ওই মহিলাকে পছন্দ করি যার বাবা একজন ডাক্তার। তাহলে এই লেডি যার পসেসিভ, তাহলে হুজ বসাইছি। এই লেডি এবং হুজ পসেসিভের ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হুজ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আই ওয়ান্ট দ্য বুক, আমি ওই বইটাই চাই যেটার ব্যবহার তার নাই। তাহলে বইটা কিন্তু ব্যক্তি না, এটা বস্তু। আমরা বলছি ব্যক্তি ছাড়া যখন হবে, আইডিয়া হতে পারে, বস্তু হতে পারে, তখন এর পসেসিভ হচ্ছে অফ হুইচ। কি স্যার, অফ হুইচ। আমি নাউন ক্লজের সময় বলেছিলাম যে এই প্রেপোজিশনের পরে কিন্তু দাগটা পড়বে নাউন ক্লজের ক্ষেত্রে, বাট এই একটা ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজ প্রেপোজিশন দ্বারা সূচিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রেপোজিশন সহ রিলেটিভ মানে রিলেটিভ প্রোনাউনের অংশ এবং এটি অ্যাডজেক্টিভ ক্লজ। এই অফ বাদে নয় কিন্তু, অফ সহকারে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে। স্যার এখানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন গুলো ডান পাশের অংশগুলো, আর বাম পাশের গুলো কি প্রিন্সিপাল ক্লজ বলবো? মানে এখানে প্রিন্সিপাল কোনটা, সাবঅর্ডিনেট কোনটা, এটা একটু কনফিউশন হয়। আমি তো বলেই তো দিলাম যে সাবঅর্ডিনেট ক্লজেরই 3টা ভাগ আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এরা সব সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন। জি স্যার, তাহলে আগের গুলা কি, বাম পাশের গুলো প্রিন্সিপাল ক্লজ? জি ওকে স্যার। স্যার, জি স্যার। এগুলো খুব সহজ মনে রাখার জিনিস, কারণ অ্যাডজেক্টিভ ক্লজটা এরকম যে খালি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার ঘটলে দিলে মানে অ্যাডজেক্টিভ ক্লজ হবে, আদারওয়াইজ হবে না। সাবঅর্ডিনেট ক্লজ কয় ভাগে ভাগ করা যায় বলেছিলাম, মনে আছে? জি স্যার, 3 ভাগে, নাউন আচ্ছা। ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আচ্ছা, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজের নিয়মের মধ্যেও পড়ে না, অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মের মধ্যেও পড়ে না, অতএব চোখ বন্ধ করে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি কি বুঝাইতে পারছি?
খেয়াল করেন, নাউন ক্লজও হয় না, অ্যাডজেক্টিভ ক্লজও হয় না, তাহলে ওটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ হয় লাগবে, সাবঅর্ডিনেট ক্লজ দিতে হয় সেটা। কারণ প্রকারভেদ কয়টা? তিনটা না? আপনি দুইটা নিয়ম জানেন আর একটা জানেন না, এই দুইটার মধ্যে পড়তেছে না, এর মানে অ্যাডভার্বিয়াল হয় লাগবে। এখন আমি কিছু এক্সাম্পলস লিখি দেখ। I know where he lives. I know the place where he lives. You may go where he lives. There are three where he lives. তিনটা সে কোথায় বাস করে আছে, am I right? জি স্যার। আচ্ছা দেখেন, তাহলে প্রথম যে সেন্টেন্স I know where he lives, তাহলে এই where he lives কোন ক্লজ হবে? সবার আগে আমি এই ভার্বটাকে প্রশ্ন করি, আমি জানি, তুমি কি জানো? am I right? কি এর উত্তর দিতে পারে? পারে। তাহলে এটা কি বলেন? অবজেক্ট হচ্ছে কোন ক্লজ হবে? নাউন ক্লজ হবে। এখানে দ্বিতীয় সেন্টেন্সে প্লেস আছে, এরপরেই রিলেটিভ ওয়ার্ড মানে ডাব্লিউএস ওয়ার্ড where আছে, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার 3 নাম্বারটা, এই গোটারে প্রশ্ন করেন, ইউ মে গো, তুমি যেতে পারো, কোথায় যেতে পারো? এখানে where লিখছেন, বাট তার আগে কিন্তু কোনো প্লেস নাই, অতএব এটি অ্যাডভার্বিয়াল ক্লজ। এটি কোন ক্লজ? এটি অ্যাডভার্বিয়াল ক্লজ। স্যার যদি এক্সাম্পল দিতাম ইউ মে গো টু চিটাগাং হোয়ার ইউ মে গো সামথিং একটা দিয়ে দিতাম তাহলে কি চেঞ্জ হতো? আচ্ছা বলেন, আপনি বলেন, ইউ মে ইউ মে গো চিটাগাং where he where lives. he was born অথবা where he lives। এই যে where এর আগে চিটাগাং আছে, তাহলে এটাতে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে, কিন্তু এখানে তো তা নাই। কি নন্দন আছে নাকি বলেন? না স্যার, বুঝতে পারছি। আপনাকে মানে আপনারা তো অ্যাডাল্ট লেভেলের লার্নিং করতেছেন, মানে স্যারের কাজ হচ্ছে সবচেয়ে মানে আপনাদের এই ফ্যাসিলিটেটরের কাজ হচ্ছে আপনাকে ফ্যাসিলিটেট করা, আপনাকে খুব বেশি নিয়ম না পড়ানো, অল্প নিয়মের মধ্যে আপনি জানবেন। এটা একই রকম, এই যে where he lives where he lives where he lives, একটা মনে করেন শব্দেরও হেরফের নাই, কিন্তু একবার নাউন ক্লজ, একবার অ্যাডজেক্টিভ ক্লজ, একবার সে অ্যাডভার্বিয়াল ক্লজ, শুধুমাত্র এই ফাংশনের কারণে, শুধুমাত্র ফাংশনের কারণে। আমি কি আরো এক জোড়া মানে এরকম আরো কিছু এক্সাম্পল দেব? জি স্যার দেন। জি স্যার, দিলে ভালো হয়। নাম্বারটা আবার একটু ব্যাখ্যা করেন। জি স্যার। 3 নাম্বার উদাহরণটা আবার একটু বলেন। ইউ মে গো where he lives। খেয়াল করবেন, এই ভার্ব আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তুমি যেতে পারো, তুমি কোথায় যেতে পারো? কি বা কাকে উত্তর দিতে পারছে না, এর মানে কি এটা নাউন ক্লোজ হওয়ার কোনো সম্ভাবনা আর নাই, কোনো সম্ভাবনা নাই। কেন অ্যাডজেক্টিভ ক্লজ দেব আমি? এখানে হোয়ার আছে, এটা একটা ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউ দ্বারা ইন্ট্রোডিউস হয়েছে, বাট এর আগে তো কোনো প্লেস নাই, কোনো প্লেসের নামও নাই, প্লেসও নাই, সুতরাং এটি অ্যাডজেক্টিভ ক্লজ হলো না। এখন ধরেন আমার হাতের আঙ্গুলি আছে 3টা, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা হয় না, এটা হয় না, তাহলে তো হয় লাগবে না অ্যাডভার্ব।
আপনাদের যে বইগুলো আছে লেকচার শিট অথবা আপনাদের যে ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত যে গ্রামার বইগুলোতে অ্যাডভার্ব ক্লজ চেনার জন্য সর্বোচ্চ টাইম লাগবে আপনার 10 মিনিট, যদি আপনি নাউন আর অ্যাডজেক্টিভ বুঝতে পারেন। 10 মিনিট লাগবে না। আপনি কি এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে। খেয়াল করেন, দুইটা আছে, হয় হি হ্যাজ ডান ইট, কিন্তু এটা হলো নাউন ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কারো কোনো সন্দেহ আছে কিনা দেখেন। দেখেন এই তিনটাতে ক্লিয়ার কিনা, এই দুইটাতে আপনারা ক্লিয়ার কিনা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? সহজ হয়েছে তো নাকি, না কঠিন লাগে না? না স্যার, এখন মোটামুটি সহজ লাগতেছে। আচ্ছা, মাশাআল্লাহ, তাই যেন হয় না। তারপরে আমি আপনাদের মানে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসাবে যে শব্দগুলো সচরাচর ব্যবহৃত হবে, মানে যখন বুঝবেন এটা, মানে ওই জিনিসগুলো একটু এট এ গ্লান্স দেখাই দিই। এই 2-3, তারপরে আমরা মানে ফ্রেজ নিয়ে 10-15 মিনিট কথা বলে নারেশন নিয়ে কথা বলতে পারি। মুছে দিলাম কিন্তু বোর্ডে দেখা। কন্ডিশনাল মার্কার খেয়াল রাখেন, এই যে ইফ, providing that, provided that, in case,
তখন বুঝবেন অ্যাডভার্বিয়াল ক্লজ, বোঝাবুঝি আর লাগবে না। কথা বুঝতে পারছেন? এখানে আবার ওয়েন ও ইফ এর মতো কাজ করে। যেমন ধরেন ওয়েন রুবি ইজ হিটেড ইট মে লুজ ইটস কালার। যদি বা যখন হীরা উত্তপ্ত করা হয় কি হয়? এটা কন্ডিশনাল বুঝাইছে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ হি কামস আইল গো, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। কন্ট্রাস্ট, তো although, even though, in spite of that, despite that, যদি ক্লজ সূচিত হয় অ্যাডভার্বিয়াল ক্লজ, বোঝাবুঝি লাগবে না। as soon as, till, until, অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু হবে। so that, in order that, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। such that, তাও আপনারা এগুলো সব পারবেন ইনশাআল্লাহ। তারপরে স্যার একটু মূল কথা হচ্ছে দেখবেন এটা নাউন ক্লজ কিনা, অ্যাডজেক্টিভ ক্লজ কিনা, কারণ এগুলো তো নিয়ম খুব সোজা। অ্যাডজেক্টিভও হয় না, নাউনও হয় না, তাহলে অ্যাডভার্ব ক্লজ। বিসমিল্লাহ। এই সবগুলা অ্যাডভার্বিয়াল ক্লজের মার্কার না? স্যার, জি স্যার। এই যে দেখেন as, since, when, because, এদের পরের যে ক্লজ আসবে না, এটা কি কারণ সূচক? কি স্যার? কারণ সূচক মার্কার এরা। এদের পরে ক্লজটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এটা কি বেশি সমস্যা? এতক্ষণ স্যার সমস্যা ছিল না, এই যে একটু আগ থেকে প্রবলেম দেখা দিচ্ছে। স্যার শেষে জানো কি বলছিলেন? অ্যাজ হোয়েন, ওটা বুঝি নাই। as, since, when, as,
since, when, because এরা কারণ সূচক ক্লজের পূর্বে বসে। পূর্বে বসে আর তখন he could not go to campus as since, because, when he was ill. স্যার কিছুই দেখাও যাচ্ছে না আর As কথা since, কেটে কেটে because he আসতেছে। was ill and কি নেট কি বেশি প্রবলেম করতেছে এখন? জি স্যার এখন করতেছে, এতক্ষণ করে নাই। দেখেন, he could not go to campus because he was ill. He was ill. তাহলে এই যে as was when he was ill, সে ক্যাম্পাসে যাইতে পারে নাই, কারণ কি? সে অসুস্থ ছিল। এই যে দেখেন, এই কারণের রিয়েল ক্লাস। এখন কি লেখা দেখা যায়? না স্যার। লেখা দেখাই যাচ্ছে না একবারে? না স্যার। জি স্যার এখন ঠিক আছে স্যার, এখন দেখা যাবে। এখন দেখা যাচ্ছে লেখা? স্যার এখন দেখা যাবে স্যার, এখন ঠিক হয়ে গেছে। দেখেন, যে শব্দগুচ্ছ নাউনের কাজ করবে তারা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভের কাজ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বের কাজ করলে অ্যাডভার্ব ফ্রেজ, আর প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপজিশন দ্বারা শুরু হবে, প্রিপজিশন দ্বারা শেষ হবে, ওটা প্রিপজিশনাল ফ্রেজ। মোটামুটি এই ফ্রেজগুলোই পরীক্ষার হলে আসতে পারে। আর ইন্টারজেকশনাল, কনজাংশনাল এগুলো তো আপনারা জানেন, ওই শব্দগুলো যোগ হইলে ইন্টারজেকশনাল হয়ে যাবে। আর আমি এখন জাস্ট মানে এট এ গ্লান্স ফ্রেজের কতগুলো এক্সাম্পল দেবো যেটা কনফিউশন তৈরি করতে পারে আপনাকে। যেমন ধরেন, he knows the ins and outs of the story. Ins and outs, ins and outs, এটা নাউন ফ্রেজ। খেয়াল করেন কেন নাউন ফ্রেজ? ও এই বাক্যের অবজেক্ট হয়েছে, বাক্যের অবজেক্ট। He has bought a colorful bag. কালারফুল ব্যাগ লেখা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। কি মনে হয় অনেকের কাজ করতে পারে মনে হয়। He has bought a colorful bag. The hostel bag and baggage. আর সর্বশেষ যদি টাকা আটকে যায় পরে ভাবি সংগ্রহ করে 18,000 ফোন দিয়ে একদম এর ধরে গেল
দিব। ভাই এটা তো না, আপনারা আমার কথা আছে, আপনারা এই মাইক্রোফোন মিউট করে দেন, অনেক কথা বলতেছে। সাধারণের মানুষ কথা বলেন না। বোর্ডে 5টা এক্সাম্পল দেখছি, বোর্ডের লেখা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখেন, প্রথম এক্সাম্পল ছিল হি নোজ দ্য ইনস এন্ড আউটস অফ দা স্টোরি। আপনার গ্রামার বইয়ে নাউন ফ্রেজের নিয়ম লিখতে গিয়ে বলছে একটা নাউন আর একটা নাউন যোগ হইলে নাউন ফ্রেজ হয়। সব সময় এটা সঠিক হবে না, সব সময় সঠিক হবে না। যেমন ধরেন 5 নাম্বার এক্সাম্পলটা, হি ট্রাইড হার্ড এন্ড সোল। হার্ড নাউন, সোল নাউন, যোগ হয়েছে কি দ্বারা? এন্ড দ্বারা। বাট এরা মডিফাই করছে এই ভার্বটাকে। আমরা সংজ্ঞা কি জানি মনে আছে? যে পদ, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ক্ষেত্র বিশেষ ক্লজ কে মডিফাই করে তাকে কি বলা হয়? তাকে অ্যাডভার্ব বলে। তাকে কি বলে? অ্যাডভার্ব। তাহলে এই হার্ড এন্ড সোল মডিফাই করছে কাকে? এই ভার্বটাকে। খেয়াল করেন, মডিফাই করছে কাকে? ভার্বটাকে। তো ভার্বকে যে মডিফাই করে সে কি হবে? সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোন ফ্রেজ হবে? অ্যাডভার্বিয়াল। 1 নাম্বার বাক্যে নো, এটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট বা কর্ম আছে। সুতরাং এই দুইটা নাউন যোগ হয়ে নাউন ফ্রেজ হইছে। এটা কোন ফ্রেজ? এটা নাউন ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কথা বুঝতে পারলেন? 3 নাম্বার এক্সাম্পল দেখেন, হি লেফট দ্য হোস্টেল ব্যাগ এন্ড ব্যাগেজ। এই একটা এক্সাম্পল কতবার যে চাকরির পরীক্ষা আর অ্যাডমিশন টেস্টে আসছে কারেকশন হিসাবে, এখানে কি করে? একটা এস যোগ করে দেয়। কিন্তু এসটা কেন হবে না? এই কারণেই হবে না, এই ব্যাগ এন্ড ব্যাগেজ গুলো অ্যাডভার্ব। অ্যাডভার্বের সাথে কখনো এস যোগ হয় না। এস ভার্বের সাথে হইতে পারে, নাউনের সাথে যোগ হইতে পারে। খেয়াল করেন কেন এটা অ্যাডভার্ব। বাংলা মানে বুঝলেন, সে হোস্টেল ত্যাগ করলো গাট্টি বস্তা সহকারে। এখানে কোন রকমের উই তো দেওয়া যাবে না, উইথটাও ভুল। উইথ দিয়ে ওরা এক্সাম্পল কারেকশনে দিয়ে দেয়, উইথ দেওয়া যাবে না। এই যে তারা হোস্টেল ত্যাগ করলো, কিভাবে ত্যাগ করলো? গাট্টি বস্তা সহকারে। ভার্বকে মডিফাই করছে। এটা দুইটা নাউন, ব্যাগ একটা নাউন, ব্যাগেজ একটা নাউন, কিন্তু ভার্বকে মডিফাই করার কারণে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে ব্যাগ নাউন, লগে একটা অ্যাডজেক্টিভ আসছে কিন্তু নাউন ফ্রেজ হয়ে গেছে। কি কিনছে? একটা রঙিন ব্যাগ কিনছে। কি কিনছে? একটা রঙিন ব্যাগ কিনছে। মূল কথা হচ্ছে পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা টু দা পয়েন্টে পড়বেন। নাউন 5টা কাজ যখন করবে তখন নাউন হবে। আজকেও পড়াইছি। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা লাগে। নাউন বা প্রোনাউনকে মডিফাই করা লাগে। নাউন বা প্রোনাউনকে যে তথ্য দিবে সে হলো
মানে অ্যাডজেক্টিভ, যে পার্টস মানে ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডভার্ব হলো সংজ্ঞাটা মুখস্থ করবে, যে পদ, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ক্ষেত্র বিশেষ পুরো ক্লজকে মডিফাই করবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। সেটা কি স্যার? অ্যাডভার্ব। যে শব্দগুচ্ছ অ্যাডভার্বের কাজ করবে সেটা অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচ আপনাকে বুঝতে হবে। এই 5টা এক্সাম্পল কি আপনারা লিখছিলেন? মানে কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার 4 নাম্বারটা I do not know the head or tail of the matter, এই যে এটা নাউন ফ্রেজ, খেয়াল করেন এটা নাউন ফ্রেজ। এখানে হার্ড এন্ড সোল লিখছিলাম, এখানে হেড আর টেইল একই রকমের অর্গানের ইংলিশ, হেড, টেইল, হার্ড, সোল, এখানে অর, এখানে এন্ড। কিন্তু এটা কিসের উত্তর দেয়? আমি এই বিষয়ের আগাগোড়া কিছুই জানি না। কি জানো না? এই আগাগোড়া। নাউন মানে কি এর উত্তর দিছে, তাহলে কি হবে? নাউন ফ্রেজ হবে। He will do it by hook or by crook, খেয়াল করেন, by hook or by crook। এটা কোন ফ্রেজ হবে ডিয়ার পার্টিসিপেন্ট? অ্যাডভার্বিয়াল। কি জন্য অ্যাডভার্বিয়াল? সে কাজটা করবে যে কোনো মূল্যেই হোক। यस, যে কোনো ভাবেই হোক, ভাবে বুঝাইছে। যত শব্দই থাকুক না কেন, যত নাউনি ওর মধ্যে না থাকুক না কেন, ও মডিফাই করছে কাকে? কাজ। এই যে মানে কাজ করাকে, ডু ভার্বকে। এইজন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইজন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
There is a flower garden in front of my room. কথা কও। He does his duty. উঠানো শেষ আপনাদের? স্যার 5 আর 6 এক্সাম্পলটা কি সেম না? কিছু তো মানে গরমিল আছে, লেখা শেষ কিনা তা আপনাদের? জি স্যার, লেখা শেষ। He always respects the man in the position. সে খুব মানে এই জায়গা মতো যারা আছে তাদেরকে, ওই সমস্ত মানুষকে সম্মান করে। তাহলে ইন দ্য পজিশন এই নাউনকে মডিফাই করছে, খেয়াল করেন কাকে মডিফাই করছে, নাউনকে। নাউনকে মডিফাই করলে কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। কোন ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ইজ নট ইন দ্য রাইট পজিশন, সে যথার্থ জায়গায় নাই। সে কোথায় নাই? যথার্থ জায়গায় নাই। অ্যাডভার্ব ফ্রেজ, এটা অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি স্যার? অ্যাডভার্ব অফ প্লেস। হি ইজ অন দ্য ওয়ে, রাস্তায় আছে। কোথায়? তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। রাস্তার মানুষটারে আমাইতে হবে। এই অন দ্য ওয়ে কাকে মডিফাই করে? মানুষটাকে। মানুষটা কোন পদ? মানুষটা হচ্ছে নাউন। তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। 5 নাম্বার 6 নাম্বার, there is a flower garden in front of my room. মনে রাখবেন প্রিপজিশন দ্বারা শুরু, প্রিপজিশন দ্বারা শেষ, তার নাম প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজের সাথে এক্সটেন্ড যখন থাকবে দাগের মধ্যে, প্রিপজিশনাল ফ্রেজ তার অবজেক্ট সহ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ডিয়ার পার্টিসিপেন্ট, নিশ্চয়ই লেখা সব এক, দাগ হেলফের আছে। দেখেন এখানে ইন ফ্রন্ট অফ মাই রুম পর্যন্ত দাগ আছে, আর পরের এক্সাম্পলে শুধু ইন ফ্রন্ট অফ আছে। ক্লিয়ার? জি স্যার। সাইডটা একটু আরেকবার। অবশ্যই আমি আরো একজোড়া এক্সাম্পল দিচ্ছি, শেষ করে নিচ্ছি। মনে রাখবেন এই যে এখানে একটা ইন কি প্রিপজিশন, অফ কি প্রিপজিশন না, এই দাগটা ইন এবং অফ এর বরাবরই আছে, আর কিন্তু বাড়াই নাই। তাহলে এটা প্রিপজিশনাল ফ্রেজ। এরপরে কি আছে? মাই রুম, এর অবজেক্ট আছে। কারণ প্রিপজিশনের সংজ্ঞা কি? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউনের সাথে কি করা লাগবে? সম্পর্কিত হওয়া লাগবে। এটা হচ্ছে প্রিপজিশন। আর ইন ফ্রন্ট অফ মাই রুম এটা সহযোগ করে দিছি, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে। একদম সহজ জিনিস, মনে রাখবেন প্রিপজিশন দ্বারা শুরু, প্রিপজিশন দ্বারা শেষ, তার নাম প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ তার অবজেক্ট সহ দিন শেষে অ্যাডভার্বিয়াল।
আরো প্রশ্ন আছে? স্যার ওই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি ভার্বকে মডিফাই করছে এখানে? এটা তো মূলত অবশ্যই, গার্ডেনের কোন জায়গায়? অবস্থানটা বুঝাইছে না? হ্যাঁ, কোন জায়গায় আছে? আমরা অবশ্যই অ্যাডভার্ব অফ প্লেস। ওকে স্যার, এবার দেখেন কেন 7 এবং 8 লিখছে। এইরকম এক্সাম্পল পরপর দুইবার বিসিএস এ আসছে, কেন পোলাপান ভুল করে। এই যে এইটা প্রিপজিশন দেখে, এটা নাউন দেখে, আর অ্যাডভার্ব কইতে ভালো লাগে না মানুষ। কেন লাগবে না? এই উইথ কেয়ার মানে হচ্ছে কেয়ারফুলি। তাহলে এটা একটা দুইটা শব্দ মিলে একটা পার্টস অফ স্পিচ, এটা ফ্রেজ। এটা এটা যদি অ্যাডভার্ব হয়, এটা সবাই জানেন যে কেয়ারফুলি অ্যাডভার্ব, তাহলে উইথ কেয়ারও অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ ও অ্যাডভার্বের কাজ করছে। ও কিসের কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে। He reads with great attention. সে খুব বেশি মনোযোগের সাথে পড়ে। সে পড়া ইংরেজি কি? রিড। এটা ভার্ব। এর 14 গোষ্ঠী কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। যত কিছুই লেখা থাকুক না কেন, তাহলে এটা কি হবে? এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ছয় সাতের এক্সাম্পল চাইছিলেন আরো, দেখেন। He has got the job by dint of his merit. By dint of his merit. He has got the job by dint of his merit. আশা করি ক্লিয়ার। স্যার দেখা যায় না। দেখা যাচ্ছে না? আমি কিন্তু অনেক বড় বড় করে লিখতেছি, লেখার ফন্ট বড় করার কারণে লেখা আরো বেশি হয়ে যাচ্ছে। না না স্যার, নেটের কারণে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কি দেখা যায়? এখন আসছে, মুছেন না। আচ্ছা, না বুঝবো না। He has got the job by dint of his merit. by এবং dint এর উপর of পর্যন্ত দাগ, এটা প্রিপজিশনাল ফ্রেজ। আর his merit যদি দাগ দিয়ে দেওয়া হয়, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ কি? প্রিপজিশনাল অবজেক্ট সহ প্রিপজিশন মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। মুছে দেব? জি স্যার। ফ্রেজ সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। এটা জাস্ট হালকা পার্টস অফ স্পিচ এবং ক্লজ করার পরে ফ্রেজ ইউজুয়ালি পারবেন আশা করি। আর যদি মনে করেন ফ্রেজের মিনিং আসে, তাহলে তো আর কোনো বুদ্ধি খাটবে না। শুধু মনে রাখবেন যে পার্টস অফ স্পিচের সংজ্ঞা যদি ভুল করেন, তাহলে পার্টস অফ স্পিচ, ফ্রেজ, ক্লজ, আইডেন্টিফিকেশন সব ভুল করবেন। এই 4-5টা এক্সাম্পল লিখেই আমি ন্যারেশনে উপর কিছুক্ষণ দাঁড় দেব।
হি ইজ আউট অ্যান্ড আউট রগ, রগ মানে বদমাইশ। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। He has sorted out a solution. Sorted out. লেখা হয়েছে? স্যার আচ্ছা দেখেন, হি ইজ আউট অ্যান্ড আউট রগ, সে হারে হারে বদমাইশ। সে কি স্যার? হারে হারে বদমাইশ। সে কেমন এই বদমাইশ ইংরেজি কি? সে কেমন? এই রগটা কি? অ্যাডজেক্টিভ। কি স্যার? রগ হলো অ্যাডজেক্টিভ। সে কেমন? সে বদমাইশ। কেমন বদমাইশ? হারে হারে বদমাইশ। তাহলে অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে, তাহলে কি হবে? দেখেন, এটাও একটা প্রিপজিশন, এটা একটা প্রিপজিশন, চলেছে কি দ্বারা? এন্ড দ্বারা। কি দ্বারা? এন্ড দ্বারা। তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি স্যার? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভ কে। কথা বুঝতে পারছেন স্যার? ইউ মে গো আউটসাইড, তুমি এখানে শুধু আউটও থাকতে পারে, শুধু আউটও থাকতে পারে, কিন্তু আউটসাইড এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা প্লেস মিন করে, তুমি বাইরে যেতে পারো, তুমি কোথায় যেতে পারো, জায়গা। যখন এরকম জায়গা মিন করবে। আর মনে রাখবেন, এই যে গো হলো ইনট্রানজিটিভ ভার্ব, এরাও আপনাকে সহযোগিতা করবে অ্যাডভার্ব খুঁজে পাওয়ার জন্য। অ্যাডভার্ব খুঁজে পাওয়ার জন্য এরা আপনাকে সহযোগিতা করবে। ইউ মে গো আউট সাইড, তুমি বাইরে যেতে পারো। তাহলে আউটসাইড এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। উই লেট হিম গো আউট, এই যে আউট এটা কিন্তু অ্যাডভার্ব। আপনি কিন্তু লাভ দিয়ে শুধু মানে প্রিপজিশন পাইবেন না, বাক্যটা পড়বেন। আমরা তাকে বাইরে যেতে দিলাম, কোথায় যেতে দিলাম? বাইরে। এই আউট বলতে বাইরে, জায়গা মিন করে, প্লেস। এই আউটটা হলো প্লেস। আর 6 নাম্বার দেখেন, এইখানে হলো প্রিপজিশন। হি হ্যাজ সর্টেড আউট আ সলিউশন। এই যে এটা একটা নাউন, তার আগে কি বলছে স্যার? আউট বলছে। এটা হলো
প্রেপোজিশন, একই অঙ্গে ভিন্ন ভিন্ন ঢং। সিমিলারলি হি মে কাম ইন, সে ভিতরে আসতে পারে, এই ইনটা কিন্তু প্লেস, আর যখন প্লেস হলো তখন এটা ইট ইজ নো মোর প্রেপোজিশন, ইট ইজ অ্যাডভার্ব। আর এইখানে দেখেন এটা নাউন, সুতরাং এটা প্রেপোজিশন। আর ভুল করা যাবে না। আজকে ফ্রেজের ডিসকাশন, ক্লজের ডিসকাশন, পার্টস অফ স্পিচ বলেন সব এখানে শেষ। একটু ন্যারেশন নিয়ে কথা বলা লাগবে কোনো বিষয়। মুছে দেবো স্যার? ওকে। ন্যারেশনের একটা কোয়েশ্চেন বিলিতে মানে সব বিসিএস এ আসে তা না, গ্যাপ ট্যাপ দিয়ে আসছে। এই ন্যারেশনের জন্য আপনারা কতগুলো বেসিক জিনিস মনে রাখবেন। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশনের দুইটা পার্ট থাকে, রিপোর্টিং ভার্ব, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই ডিরেক্ট ন্যারেশন যে পাঁচটা সেন্টেন্সের প্রকার ভেদে হয়, আর ইনডিরেক্ট ন্যারেশন দিন শেষে সব, ইনডিরেক্ট ন্যারেশন কিন্তু সব অ্যাসার্টিভ সেন্টেন্স, মনে রাখা লাগবে, তাহলে আর সহজে ভুল হবে না। আপনি যে কোনো সেন্টেন্সকে ইনডিরেক্ট ন্যারেশন করবেন তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কোন সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আর ডিরেক্ট ন্যারেশনের দুইটা পার্ট, যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর যেটা ভিতরে থাকে সেটা হলো রিপোর্টেড স্পিচ। এই ঝামেলা বাঁধাবে এই বেটা। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, বিশেষ ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রমটা কি? চিরন্তন সত্য বা যৌক্তিক ঘটনা ছাড়া রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হবে আপনাকে, পরিবর্তন হবে। খেয়াল করেন, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলেই রিপোর্টেড স্পিচ আপনি টেন্স পরিবর্তন করবেন, শুধু দুইটা ক্ষেত্রে করবেন না, যদি চিরন্তন সত্য বা যৌক্তিক ঘটনা হয়। আদারওয়াইজ সব ক্ষেত্রে আপনাকে টেন্স পরিবর্তন করতে হবে। আর আমরা টেন্স পরিবর্তনের নিয়ম জানি, যেটা সবচেয়ে কনফিউশন তৈরি করে সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। আমি পার্সন পরিবর্তনের একটা মানে ছোট টেকনিক আপনাদেরকে একটু দেখাই দেব। আর এখানে যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে তাহলে কিন্তু টেন্স পরিবর্তন হবে না। আপনাদের রিটেনের লেখার সময় ন্যারেশনটা জরুরি, খেয়াল রাখতে হবে যে আপনার ন্যারেশন যেন ভুল না হয়। আপনি তো সব ইনডিরেক্ট ন্যারেশনে লিখবেন, সিস্টেম যেন ভুল না হয়।
এই দুইটা জিনিস মনে রাখবেন, এটাই পার্সন পরিবর্তনের সার্বজনীন রুল। আর যা থাকবে ওগুলো পরিবর্তন করতে হবে না। স্যার লেখাটা বুঝো রিপোর্টেড স্পিচের পার্সন কিভাবে পরিবর্তন করবেন? রিপোর্টেড স্পিচের সমস্ত ফার্স্ট পার্সন স্পিকার নিজেই। ন্যারেশনে কয়টা পার্ট থাকে, কয়জন পক্ষ? দুইটা পক্ষ থাকে, স্পিকার এবং যার উদ্দেশ্যে বলা হয় তাকে দ্য পার্সন স্পোকেন টু বলা হয়। খেয়াল করেন, তো রিপোর্টেড স্পিচ আমরা একটু আগেই দেখাইলাম যে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে ওটা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পার্সন থাকে, এটা স্পিকার নিজেই, স্পিকার এখানে নিজেই। আর রিপোর্টেড স্পিচের যদি সেকেন্ড পার্সন থাকে, এটা হলো দ্য পার্সন স্পোকেন টু। আপনি প্রত্যেকটা সেন্টেন্সের নিয়ম ধরে ধরে ন্যারেশন যখন করবেন, আমরা যদি বলি যে এই অ্যাসার্টিভ সেন্টেন্স যখন থাকে, তখন আমি কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করব? এর সে থাকলে আপনি সে লিখবেন, সে টু থাকলে টেল লিখবেন, সেই থাকলে সেই হবে, সেই টু হচ্ছে টোল্ড। খেয়াল করবেন, টেল আর টোল্ড এদের পরে অবজেক্ট থাকবে, কিন্তু সেই আর শুধু সে থাকলে থাকবে না, এদের পরে একখান দ্যাট দিবেন। দ্যাট দিয়ে এই রিপোর্টেড স্পিচের টেন্স পার্সন পরিবর্তন যদি দরকার হয়। উপরটা লিখে মুছে দেই। এটা কি রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং স্পিচ? আরএস দিয়ে কি বুঝেছে? আরএস হচ্ছে রিপোর্টেড স্পিচ স্যার। আরএস বলতে আবার সংস্থাকে বুঝায়েন না, রিপোর্টেড স্পিচ। বুঝতে দেবো? জি স্যার, মুস্তাফা। রাজ said to Kamal, you had a good time. এখন খেয়াল করেন, রাজ হলো স্পিকার, কামাল হচ্ছে দ্য পার্সন স্পোকেন টু, আর এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে দেওয়া আছে কি said to, তাহলে রাজ told কামাল that, এখানে কি আছে তার সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে কাকে বোঝাচ্ছে? দ্য পার্সন স্পোকেন টু, দ্যাট হি মানে কামাল। এটা পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। স্যার এখানে পরপর দুইটা হেড থাকলে মিনিংটা আসলে কি আসে?
এখানে যদি একটা হ্যাড দ্য মিনিং পান তোমার সময় ভালো ছিল। এখানে এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে একটা হেড তো অক্সিলারি ভার্ব গায়ে লাগবে আর একটা হেড মূল ভার্ব। ক্লিয়ার? জি স্যার। ওকে। Last side to you did not repay return my book। দেখেন ছোটকালে আমাদেরকে ন্যারেশনের এই পার্সন পরিবর্তনের যে নিয়ম পড়াইছে, এই নিয়মের চাপে ন্যারেশন করতে গিয়ে আমরা পেরেশানিতে পড়ে গেছিলাম। আর স্যার কিন্তু কোনো নিয়ম করে নাই, শুধু দুইটা জিনিস বলছে যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন স্পিকার নিজেই, আর সেকেন্ড পার্সন হচ্ছে দ্য পার্সন স্পোকেন টু। এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনো সন্দেহ নাই। তাহলে এই সেই টুর পরিবর্তে কি লিখবো? তোর কণা এখন দ্যাট, এটা কি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন বলতে কি she মানে কণা had not returned মাইটাকে ফার্স্ট পার্সন, তাহলে স্পিকার his book। যেহেতু রাজ না ছেড়ে দেবো। আর লিখছেন the teacher said to us no one hits accurately every time। সবাই মানে সবসময় শুদ্ধ কাজ করে তা না, সবাই ভুল করে, এটা হাসা কথা। তাহলে এটা টেন্স পরিবর্তন করা লাগবে। আপনি জাস্ট the teacher told us that no one hits accurately every time লিখে দিবেন। আপনারা শুধু মনে রাখবেন ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে মার্কার দিয়ে যায় আসে না, টেন্স এবং পার্সন পরিবর্তন শুদ্ধ হলে ন্যারেশন শুদ্ধ হবে। আই রিপিট, টেন্স এবং পার্সন যদি শুদ্ধ হয় তাহলে আপনার ন্যারেশন শুদ্ধ, আপনার সেন্টেন্স শুদ্ধ হবে। আপনারা অবশ্যই আপনাদের ট্র্যাডিশনাল গ্রামার বইগুলো পড়তে থাকবেন। পরে যখন ক্লাসে আসবো, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন গুলো করতে পারবেন। যে কোনো টপিকস মানে গ্রামারের যে কোনো আইটেমের উপর যে কোনো এক্সারসাইজ আপনি বুঝেন না, ওটা স্যারকে কোয়েশ্চেন করতে পারবেন। আর আমি তো আমার সেল নাম্বার আপনাদেরকে দিয়ে দিয়েছি, যে কেউ যে কোনো সময় মানে রাত 11টার পরে সকাল মানে 7টার আগে ফোন করবেন না, এরপরে সারাদিন ফোন করতে পারবেন যে স্যার এটা সমস্যা কি, এটা কি। আই উইল নট বিকাম মানে ইরিটেটেড, আমি কখনো বিরক্ত হই না। আর আজকে যদি এই ক্লাসের উপর কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, ক্লাস কুইক করব। আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আমি একটু শারীরিকভাবে আনফিট, খুব দ্রুত ফিটনেস গেইন করতে পারি। জি স্যার, অবশ্যই ইনশাল্লাহ।
আমানিল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আমাদের তো মনে হয় ক্লাস শেষ। আমি একটু এই যে বাইরে গেছিলাম। পার্টিসিপেন্ট, তাহলে আমরা এখানে শেষ করতেছি। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।